ওয়াহাবি আন্দোলনের মতো আরেকটা আন্দোলন নিয়ে আলোচনা করব, যার নাম ফরাজি আন্দোলন। যে আন্দোলন শুরু হয়েছিল ধর্মীয় প্রেক্ষাপট থেকে, কিন্তু শেষ পর্যন্ত গড়িয়ে যায় আর কি আন্দোলনের বিষয়বস্তু কিসের মধ্যে দিয়ে না, ওই নিপীড়িত লাঞ্ছিত কৃষকদের পক্ষে হয়ে দাঁড়ায় এবং ইংরেজদের বিরুদ্ধে কথা বলে। 1818 থেকে 1906 খ্রিস্টাব্দ পর্যন্ত এই আন্দোলন চলেছিল এবং এই আন্দোলনের মূল শক্তি ছিল কারা? দরিদ্র কৃষিজীবী মুসলিমরা, এবং এর সাথে নিপীড়িত লাঞ্ছিত শ্রেণীর হিন্দুরাও যোগদান করেছিল। এই আন্দোলনে মিশ্র সংস্কৃতি আমরা দেখতে পাই, অর্থাৎ হিন্দু মুসলমান একসাথে কাজ করছে। এই আন্দোলনের প্রবর্তককে মৌলভী হাজী শরীয়তুল্লাহ। জন্ম কোথায়? ফরিদপুর জেলার বাহাদুরপুর গ্রামে। 1820 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফরাজি নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন এবং ধর্ম সংস্কারের ভূমিকায় অবতীর্ণ হন। মিল পাচ্ছ কি খানিকটা ওয়াহাবি আন্দোলনের সাথে? ওই তারাও যে ধর্মের একটা সংস্কার করতে চেয়েছিলেন, মুসলমান ধর্মে যে কলুষতাগুলো ছিল সেই জায়গা থেকে ধর্মকে মুক্ত করতে চেয়েছিলেন। এবার আসি আদর্শে। ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। 1 নম্বরের প্রশ্নে আসে যে ফরাজি কথার অর্থ কি, তাহলে কি পেলাম? আরেকবার বলছি, ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। এই আন্দোলনের প্রবর্তক মনে করতেন ধর্মে কুসংস্কার ও দুর্নীতির অনুপ্রবেশ ঘটেছে, যার ফলে ধর্মের একটা বড় পরিবর্তনের দরকার, যাকে তুমি আমূল সংস্কার সাধনও বলতে পারো। ব্রিটিশ ভারতকে তিনি কি বলতেন? দার উল হার্ব, মানে শত্রুর দেশ। অর্থাৎ ব্রিটিশরা ধর্মের শত্রু, ব্রিটিশরা জাতির শত্রু, তাই তারা শত্রু। আর যেহেতু ব্রিটিশরা ভারতবর্ষে শাসনের নামে শোষণ করছে, তাই ব্রিটিশদের এই ভারতবর্ষটা ছিল শত্রুর দেশ। এবার দেখব ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করছে দুদু মিয়া। তার কারণ কি? 1837 খ্রিস্টাব্দে শরীয়তুল্লাহের মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মুসিন বা দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। সুদক্ষ সংগঠক, রাজনৈতিক, সুবুদ্ধি, সুচেতনা সম্পন্ন, বাস্তববাদী একজন ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন। এবং সবসময় যে ইংরেজদের বিরুদ্ধে ভয়ে গুটিয়ে থাকতে হবে এইটা কিন্তু তার মনে ছিল না। ভেতরে একটা তেজিয়ান ভাব ছিল। তার প্রধান কার্যালয় দাঁড়ায় বাহাদুরপুরে। তিনি একটা গুপ্তচর বাহিনী নিয়োগ করেন, যারা তাদের বিরুদ্ধে কি ধরনের কাজ হচ্ছে সেই খবরগুলো তাকে এনে দেবে। গুপ্তচর বাহিনীতে লাঠিয়াল বাহিনী নিয়োগ করেন, অর্থাৎ দরকার পড়লে লাঠিও ধরবে। এই সময় আমরা দেখতে পাচ্ছি দুদু মিয়ার জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে তার অনুগামীর সংখ্যা 40,000-এ গিয়ে পৌঁছায়, যারা জমিদারদের কাছারিতে ও নীলকরদের কুঠিতে আক্রমণ চালাতে থাকেন। এবার আমরা দেখব আন্দোলনের বিস্তার। ফরিদপুর, ঢাকা থেকে আরম্ভ করে বাখরগঞ্জ, কুমিল্লা হয়ে ময়মনসিংহ হয়ে খুলনা, যশোর ও দক্ষিণ 24 পরগনার ব্যাপক অঞ্চলে এই আন্দোলন বিস্তৃত হয়। 1839 থেকে 1847 খ্রিস্টাব্দে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। 1847 থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে মাত্র 1 বছর, এর মধ্যে দুদু মিয়া 4 বার অ্যারেস্ট হলেন ইংরেজদের দ্বারা। শেষ পর্যন্ত 1862 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। দুদু মিয়ার পুত্র, যার নাম হচ্ছে নোয়া মিয়া, তিনি কি করলেন? এইবার তিনি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করলেন। তিনি হলেন আন্দোলনের কাণ্ডারি। এবার তিনি হুঁশিয়ারি দেবেন। কি হচ্ছে?
যে তার হুঁশিয়ারিতে কিন্তু এই সংখ্যক যে সংখ্যক জনতা এতদিন পর্যন্ত দুদু মিয়ার সাথে ছিল, সেই সংখ্যক জনতা আর থাকলো না। ওই খানিকটা দাবা খেলার মধ্যে, বুঝলে, যে চেকমেট হয়ে গেছে। মানে দাবা খেলাতেও সব গুটিগুলো আমার আছে, কিন্তু রাজা নেই। পরবর্তী কাউকে সেভাবে ফরাজিরা নিতে পারল না, যার ফলে কি হলো, আন্দোলন দুর্বল হয়ে পড়ল। এবার আমরা দেখব আন্দোলনের গুরুত্ব বা প্রভাব। অধ্যাপক নরহরি কবিরাজ বলেছেন যে ফরাজি আন্দোলনে ধর্মীয় প্রভাব আছে, কিন্তু এই আন্দোলন ছিল মূলত কৃষক আন্দোলন। জমিদার নীলকরদের বিরুদ্ধে নিপীড়িত কৃষকদের ঐক্যবদ্ধ করে তাদের মধ্যে অর্থনৈতিক মুক্তির কথা প্রচার করে দুদু মিয়া তাদের এক নতুন চেতনায় উদ্বুদ্ধ করে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ডক্টর বিনয় ভূষণ চৌধুরী এই আন্দোলনকে প্রতিবাদী ধর্ম আন্দোলন, অর্থাৎ প্রতিবাদী ধর্ম আন্দোলন বলতে আমাদের সবার প্রথমে কি মনে পড়ে? জৈন ধর্ম আন্দোলন, তারপর বুদ্ধিস্ট অর্থাৎ বৌদ্ধ ধর্ম আন্দোলন। তার সাথে কোথাও একটা মিল পাচ্ছেন। হিন্দু ধর্মে একটা ভীষণ কাঠিন্য ছিল, হ্যাঁ, সেইখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা দেখতে পেলাম জৈন ধর্ম। তারপরে আমরা কি পাচ্ছি, যে এই জৈন ধর্ম থেকে বেরিয়ে আসার জন্য বৌদ্ধ ধর্ম। মানে প্রত্যেকটা ধর্ম থেকে পরের ধর্মটা সহজ থেকে সহজতর হচ্ছে, এটা তো খুব স্বাভাবিক। আর একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই আমি। ধরো মহাকবি কালিদাস, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কেন রবীন্দ্রনাথ ঠাকুর হতে পেরেছে জানো তো? তার কারণ তিনি পেয়েছেন মহাকবি কালিদাসকে। নিজে স্বীকার করেছেন, তাহার কালের ভাবগন্ধ আমি তো পাই মৃদু মন্দ, আমার কালের কোনো কিছুই পাননি মহাকবি। খানিকটা এরকম, অর্থাৎ যত দিন যাচ্ছে সবকিছু কিন্তু উত্তর উত্তর তার শ্রীবৃদ্ধি হয়, সে ধর্ম হোক বা খেলা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, নেতৃত্বের অভাবের দরুন এই আন্দোলন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। 1818 থেকে 1906 পর্যন্ত চলেছিল ফরাজি আন্দোলন। এই আন্দোলনের প্রবর্তক ছিলেন মৌলভী হাজী সৈয়দুল্লাহ। পরবর্তীকালে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন।